প্রতিটি ক্ষেত্রে তিনি একজন আমার কাছে একজন সাকসেসফুল ম্যান। অনেকে পুরুষ হতে পারে, উনি আমার কাছে পুরুষত্ব। সত্যি একজন ভালো মানুষকে হারানো আমাদের মানভূম। আমরা বিভিন্ন সময় জেলার বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে অবহিত করাই। আজকেও ঠিক তেমনই একটা বিষয় নিয়ে জেলার একজন প্রখ্যাত মানুষ বঙ্কিম চক্রবর্তী মহাশয়ের নিকট আমরা আজকে উপস্থিত হয়েছি। সম্প্রতি পুরুলিয়ার একটি নক্ষত্র পতন হয়েছে। আপনারা সকলেই জানেন পুরুলিয়ার প্রাবন্ধিক দিলীপ গোস্বামী পরলোকে গমন করেছেন। আমরা তার প্রথমেই তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি আমরা রূপসী বাংলা মিডিয়ার পক্ষ থেকে। সঙ্গে তার যে সারা জীবনের কর্ম, তার সেই কর্ম নিয়ে আপনাদেরকে আমরা আজকে অবহিত করাবো। আমরা তার কর্ম সম্পর্কে জেনে নেব। আমরা আজকে সঙ্গে পেয়েছি বঙ্কিম চক্রবর্তী মহাশয়কে আমাদের সঙ্গে। প্রথমেই তাকে আমরা অভিনন্দন জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার বঙ্কিমবাবু। নমস্কার। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমিও রূপসী বাংলা যে চ্যানেল আছে সেই চ্যানেলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিষাদময় দিনে, যে আপনারা আমাকে মনে করে আমার কাছে এসেছেন দিলীপ দাস সম্পর্কে কিছু জানতে বা আমার মুখ দিয়ে কিছু শুনতে। এই জন্য আমি খুব উৎপব ভারাক্রান্ত হৃদয়ে আমি কিছু কথা বলবো, এবং এই সুযোগ পড়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য রূপসী বাংলা আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। বেশ কিছু সময় ধরে দিলীপবাবু মারা যাওয়ার পরে পরেই জেলার বিভিন্ন পত্রপত্রিকা এমনকি সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্নভাবে দুঃখ প্রকাশ করছেন, সঙ্গে বিভিন্ন কথা লিখছেন যে পুরুলিয়া না মানভূমের ইতিহাসে এক চরম ক্ষতি হলো তিনি পরলোক গমন করাতে। এই বিষয়টা মানে এই যে কথাগুলো উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়, মানে এটা কতখানি নির্ভরযোগ্য কথা, কি মনে করেন? দেখুন, কোনো একজন ব্যক্তিত্ব যখন আলোচনার শীর্ষবিন্দুতে আসে তখন আমাদেরকে ধরে নিতে হবে যে নিশ্চয়ই তার যথেষ্ট অবদান আছে। কারণ কোনো মানুষের, কোনো সমাজে যদি কারো কোনো অবদান না থাকে, সেই সমস্ত ব্যক্তিটা আলোচিত বা সম্মানিত বা চর্চার আলোক বৃত্তে আসতে পারেন না। দিলীপ গোস্বামী মহাশয় আমাদের জেলার জন্য এমন কিছু কাজ করেছেন যার জন্য আজকে সমস্ত মিডিয়াতে দেখুন, সমস্ত পত্র পত্রিকায় দেখুন, ফেসবুকে দেখুন, তার সম্পর্কে লেখা হচ্ছে, বলছে তার সম্পর্কে, তাকে নিয়ে। এখন উনি এমন একটা আমাদের জেলার, হয়তো বললে অত্যুক্তি হবে না আমি মনে করি, একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত দৃষ্টিতে কিন্তু আমার কাছে উনি বিরল ব্যক্তিত্ব ছিলেন। আর তার থেকে বড় প্রশ্ন ছিলেন, উনি আমার ব্যক্তিগত জীবনে উনি আমার ছিলেন ফ্রেন্ডস, ফিলোসফার এন্ড গাইড। প্রতিটি ক্ষেত্রে উনি আমাকে যথেষ্ট স্নেহ করেছেন। তার যে লেখির যে সমস্ত লেখার সময় আমি আমাকে উনি বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতেন, বিভিন্ন জায়গায় সাথে নিয়ে যেতেন, আর বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করতেন, আলোচনা করতেন। অর্থাৎ একজন লেখকের লেখা লিখতে গিয়ে যা সমস্ত দরকার ছিল তার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক খুব গড়ে উঠেছিল। আর তার চাইতে বড় প্রশ্ন যে তিনি তো আমাদের পাড়ার অধিবাসী, তিনি বিদ্যাসাগর পল্লী। এই বিদ্যাসাগর পল্লী যখন এটা পড়াটা যখন শুরু হয় 92, 93, 93 সাল থেকে শুরু হয়েছে এখানে বসতি। উনি এই পাড়াটার নামকরণ করেছিলেন বিদ্যাসাগরের নাম দিয়ে। বিদ্যাসাগর মানে হচ্ছে শিক্ষা, শিক্ষা মানে হচ্ছে শিক্ষক।
যেহেতু পড়ায় অধিকাংশ শিক্ষকরা আবাসিক রয়েছেন, সেটাকে লক্ষ্য রেখে বিদ্যাসাগর নামকরণ পল্লীর নামকরণটা উনি করেছিলেন। এই হিসেবে আমরা বিদ্যাসাগর পল্লীর তরফ থেকে ওনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, ভক্তি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ওনার প্রয়াণের সময় আমাদের বিদ্যাসাগর পল্লীর থেকে যথেষ্ট রকম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং ওনার আমাদেরকে একটা পল্লী ওনাদের একটা সমিতি আছে, কমিটি আছে। সেই কমিটিতে উনি সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন আমৃত্যু। সেই কমিটিতে নানা রকম তর্ক বিতর্ক মতান্তর অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো সদস্যের সাথে কোনো সদস্যের মনান্তর উনি হতে দেননি। তিনি সবাইকে সন্তুষ্ট করে রাখার পক্ষপাতী ছিলেন। যে কোনো সমস্যা, যে কোনো তার সমাধান উনি করার আপ্রাণ চেষ্টা করতেন। খুব বড় অপ্রিয় মানুষ, এটা ব্যক্তি বিশেষে বলছি, বড় অপ্রিয় মানুষ। তার চরিত্রের অনেক গুণাবলী আছে, যেগুলো হয়তো বলে আমি ওদের ব্যক্তিগত মনে করে আমি শেষ করতে পারবো না। খুব মিশুকের লোক ছিলেন, ভোজন রসিক লোক ছিলেন, খুব আমোদপ্রিয় লোক ছিলেন, খুব রসিকজন ছিলেন, ভালো গল্প করতে পারতেন, ভালো গল্প শুনতে পারতেন, কোনো প্রসঙ্গ উস্কে দিয়ে আবার সেটা নিয়ে ধরে ধরে মজা করে উনি মজা উপভোগ করতেন। আর তার লেখালেখির ইয়াতে তার যেটুকু আমরা পেয়েছি ওনাকে, ওনার সংস্পর্শে, ওনার প্রথম বই সম্ভবত পুরুলিয়ার মন্দির, উনি প্রথম বই বার করেছিলেন। তারপরে তার দ্বিতীয় মস্ত বড় যেটা স্টল ওয়ার্ক আমি বলবো মানবকে, সেটা হচ্ছে পঞ্চকোট ইতিহাস। এই পঞ্চকোট ইতিহাসটা রাখাল চক্রবর্তী লেখা, পঞ্চকোট রাজের পুরোহিত, যেটা উনি 1933 সালে প্রথম বইটা প্রকাশিত হওয়ার পরে আর বইটা জনমানুষের হাতে আর আসেনি। উনি প্রথম সেই বইটা আবিষ্কার করলেন কোনো জ্ঞাতি কুটুম্বের বাড়ি থেকে, এবং সেটি রাখাল চক্রবর্তী যে পুত্র এখন আছেন গৌতম চক্রবর্তী তার সহায়তায় এবং সেই বইটি সম্পাদনা করে আমাদের পুরুলিয়া জেলার পাঠক সমাজের হাতে সেই বইটি তুলে দিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই একটা বই দিলীপ বর্মাকে নিজে বলেছিলেন, দিলীপ দা, যে পঞ্চকোট ইতিহাস কত কপি যে বিক্রি হয়েছে বলছে আমি নিজেও আর হিসাব রাখতে পারি, এত বহুল ব্যাপক বইটা প্রচারিত হয়েছে। এছাড়া তার সাহিত্যে তো অনেক বাদ বাকি সমস্ত যতগুলো বই তার উনি লিখেছেন। আপনার ধরুন প্রশ্নোত্তরে মাহবুব বলে একটা বই উনি তৈরি করেছিলেন। সেই বইটাতে উনি জেলার ছেলে মেয়েরা জেলার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন সম্পর্ক আসে ভাইবা বসিত কোনো মৌখিকে, সেগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য উনি হাত দিয়েছিলেন বইটাতে। এর আগে একটা প্রশ্নোত্তরে পুরুলিয়া বলে একটা বই বার করেছিল সুভাষ ভৌমিক, সরকারি স্কুলের টিচার, সেটা ছোট্ট আকারে ছিল। এটা কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি একটু বার করে একটা বই দিলে, এটাও কিন্তু সবচেয়ে বেশি বিক্রির তালিকার মধ্যে এই বইটা। অর্থাৎ পঞ্চকোট ইতিহাস এবং প্রশ্নোত্তরে মানব, এই দুটি গ্রন্থই তাকে মানে পরিচিতির শীর্ষে তাকে তুলে ধরেছে। কারণ দিলীপ গোস্বামী এই দুটো বইয়ের মাধ্যমে মানভূম পুরুলিয়া নয়, মানভূম ছেড়ে পুরুলিয়া জেলা, পুরুলিয়া নয়, পুরুলিয়া ছেড়ে মানভূম জেলা, এমনকি তৎসন্নিহিত যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে দিলীপবাবু পৌঁছে গেছেন তার এই দুটি গ্রন্থের মধ্যে দিয়ে। একটি হচ্ছে পঞ্চকোট ইতিহাস, আর একটি হচ্ছে এই প্রশ্নোত্তরে মানব। তা এরকম যে একজন ব্যক্তিত্বের যে পতন হলো, একটা নিশ্চয় আমাদের জেলার একটা মস্ত বড় আমরা ক্ষয়ক্ষতি আমরা শিকার হলাম। উনি আরো আমাদের উনি আরো কিছুদিন থাকতেন, তাহলে ওনার কাছ থেকে ওনার মাধ্যমে আমরা আরো অনেক আমাদের পাওয়ার সম্ভাবনা ছিল, এই সম্ভাবনা থেকে আমরা বঞ্চিত হলাম। আপনি তো সঙ্গে অনেক সময় ফিল্ড ওয়ার্ক থেকেছেন, কেমন অভিজ্ঞতা? অন্যান্য বললাম অত্যধিক উনি অনুসন্ধিত ছিল। উনি যে ইতিহাস লেখার যে ওনার যে পারঙ্গমতা জেলার, সেটা তার আচরণ দৈনন্দিন কাজকর্ম দিয়ে বুঝতে পারছে। উনি যখনই যেখানে যেতেন কোনোদিন নোট বই আর পেন্সিল কলম ছাড়া উনি যেতেন না। তার সাইড ব্যাগে নোট বই আর খাতা কলম নোট থাকতো, যেখানে যা দেখতেন সঙ্গে সঙ্গে উনি তুলে নিতেন। তারপরে উনি ফটো তোলার জন্য যখন অসুবিধা বলছিলেন, নিজে একটা ভালো দামি ক্যামেরাও কিনেছিলেন যাতে ফটো তুলে ধরে রাখতে পারা যায়, সেটাও উনি নিয়ে ঘুরেছেন, ফটো তুলেছেন। এই যে ধরুন আমরা 1905 সালে আমলাসুল গেছি, তখন আমলাসুল সংবাদের শিরোনামে আমলাসুলে তখন
ওই সে অনশনে অনাহারে মারা গেছে, সেটা নিয়ে আমরা চলে গেছি। পশ্চিমবঙ্গ ক্রিয়া সমাজ কল্যাণ সমিতির যে প্রাণ পুরুষ গোপী বল্লভ সিং গোপীদা রাজনগর স্কুলের মাস্টারমশাই, আমি তার সহকর্মী ছিলাম। আমার থ্রু দিয়ে গোপীদার সাথে দিলীপদের গভীর নিবিড় সম্পর্ক ছিল। প্রতিটি অনুষ্ঠানে দিলীপদের ওইখানে যে হাজির হতো। আমাকে গোপীদা বললেন, বঙ্কিম তুমি মুসাই কেমন, আমরা ব্যাগ দিয়ে যাবো। আমরা শুনতে পাবো যেমন ব্যাগ ট্যাগ যেমন নিয়ে আসে। আমি এসে দিলীপ থেকে বলছি, দিলীপদের সঙ্গে সঙ্গে ব্যাগ রেডি নিয়ে চলো। আমরা চলে গেলাম গোপীদের সাথে রাজনগর থেকে ব্যাগটা রেডি করে আমরা শুরু করতে গেলাম। আমরা সঙ্গে প্রতিটি শহরের ঘরে উঁকি মারি দেখে প্রতিটি শহরকে জিজ্ঞাসা করে এটা কি হলো, এটা কি ঘটে, এটা কি জিনিস, এই যে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানার যে কৌতূহল, শুধু কৌতূহল বলবো না, অদম্য কৌতূহল। তাতে অনেকে যারা সাথী দিত তারা দেখে অনেকে অধৈর্য হয়ে পড়ে, কিন্তু উনি কখনোই তার ধৈর্যের চ্যুতি তার কোনোদিন করতে দেখিনি। আমরা দেখেছি তাকে সাথে নিয়ে আমরা কবিতার সাথে গেছি। এখন যেটা পঞ্চায়েত পঞ্চকোটে যে প্রশ্ন আছে, তখন পঞ্চকোটে কিছুই ছিল না। আমরা তখন ওখানে গেছি, ওখানে ধারা উন্নয়ন সমিতি গঠিত হয়েছে। সেই ধারা উন্নয়ন সমিতি গঠনে গোপীরা প্রেসিডেন্ট ছিলেন, আমি প্রেসিডেন্ট ছিল, দিলীপদের প্রেসিডেন্ট ছিলেন। দিলীপদেরকে দায়িত্ব দিলেন গোপীরা, যে গোস্বামী তুমি এটা দেখো, এটা যদি কিছু করতে পারবে। খুব আনন্দের কথা, এটা আজকে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায়, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের সহযোগিতায় আজ একটা জেলার ভ্রমণস্থল পিকনিক স্পট বা দ্রষ্টব্য স্থল তৈরি হয়েছে। প্রায় কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে। পঞ্চচূড়া মন্দির যেটা আছে সেটা সমস্যা সাধিত হয়েছে। আজ সেখানে কাতারে কাতারে সমস্ত টুরিস্টরা সেখানে যাচ্ছে। একটা অর্থকরী একটা প্রজেক্ট সরকারের যে গ্রহণ করেছেন সেটা আজ ফলপ্রসূ হতে বসেছে। সেখানে আমরা দেখেছি মানে যথেষ্ট রকমের তার স্বীকৃতি দেখেছি। 1997 সালে আমরা কেশবরে নীলমণি মেলা করেছিলাম স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বর্ষে। সেখানে আমরা দিল্লিটাকে নিয়ে গেছি। কেশবরে যেহেতু আহ, যথেষ্ট ইতিহাসের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, ইতিহাসের প্রতি তার যে আগ্রহ, ইতিহাসের প্রতি তার যে অনুরক্ততা, সেটা আমরা দেখেছি। উনি বক্তৃতা করেছেন ইতিহাস তৎকালীন ইতিহাসের ইয়েতে। পরবর্তীকালে কেশবরে যটি অনুষ্ঠান হয়েছে আমরা দিল্লিটাকে দেখেছি, তিনি পৌঁছা পেয়েছে। সেদিনে কলকাতাতে খেলুবাজির একটা উৎসব হয় প্রতি বছর, সেখানে গান দিয়ে গেলে সেখানে উনি ছুটে গেছেন। সেখানে সমস্ত ওই স্বাধীনতা আন্দোলনে বা সরকারি বিদ্রোহ পরবর্তীকালে সরকারদের যে কি ভূমিকা, সেটা নিয়ে উনি গবেষণা করেছেন, অনেক বক্তব্য রেখেছেন। আমি তখন সেখানে তার সাথে সঙ্গ দিয়েছি। তো মোটামুটি উনি যেখানে যেতেন আমাকে ফার্স্ট নাম্বারটা উনি আমাকে দিতেন, ঘুরে আসবো, অমুক জায়গায় নেবো, অমুক জায়গায় নেবো, অমুক জায়গায় নেবো। আর ওনার যেটা সৃষ্টি, যেটা ওনার ক্রিয়েশন, সেটা নিঃসন্দেহে এমনি শৈখিক লেখা নয়। প্রতিটি লেখার পেছনে তার যথেষ্ট শ্রম আছে। তার ক্ষেত্র সমুখে যেতে বলে ফিল্ড সার্ভে বা ফিল্ড অ্যাক্টিভিটি যেগুলো আছে, সেগুলো উনি যথেষ্ট করি খুব সতর্কভাবেই উনি লিখেছেন। আর যেহেতু লেখার মূল প্রতিপাদ্য বিষয় ইতিহাস এবং ইতিহাস অস্তিত্ব, সেখানে তার কোনো কল্পনার কোনো স্থান নেই। উনি আপ্রাণ চেষ্টা করছে, এবং ওনার যেটা দেওয়া আছে, উনি যেটা দিয়ে গেছেন, আমার মনে হয় যেটা শ্রেষ্ঠ সম্পদ আগামী দিনে যারা ইতিহাস নিয়ে গবেষণা, ইতিহাসের মানগুণ নিয়ে যারা গবেষণা করতে চাইবে, তাদের আমার বিশ্বাস, আমি মনে হয় যে দিলীপ গোস্বামীর রচনাকে বাদ দিয়ে, দিলীপ গোস্বামীকে বাদ দিয়ে কোনো কিছু এগোনো যাবে না। কারণ উনি হচ্ছেন সে প্রথম লেখক যিনি জেলার ইতিহাসটা সর্বতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। জেলার ইতিহাসকে ভালোভাবে মানুষের কাছে তুলে ধরেছেন, যেটা আগামী দিনে যারা রিসার্চ করবে পুরুলিয়া বা মানভূম নিয়ে, তাদের অবশ্যই প্রয়োজন রয়েছে দিলীপ বাবু সেই সব অমূল্য গ্রন্থের। দিলীপ বাবু কাজের দিক আমরা শুনলাম, আমরা এবার দিলীপ বাবু কেমন তিনি কাজের বাইরে কেমন তিনি ব্যক্তি ছিলেন, যেহেতু আমরা আজকে যাকে পেয়েছি তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, শুধু কাজের সঙ্গে সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক ছিল। তাই আমরা আজকে সেটাও জানবো দিলীপ বাবু কাজের বাইরে
কেমন মানুষ ছিলেন? হুম। এটা খুব স্বাভাবিক জিনিস যে দিলীপদার সাথে আহ, এই কারণেই দিলীপদা তো আমাদের প্রতিবেশী। অর্থাৎ আমি আমার বাড়ি থেকে বেরোলে দিলীপদার সাথে দেখা, আর দিলীপদা বাড়িটার থেকে বেরোলে আমার সাথে দেখা। যেখানে দেখা দুজনের সময় এলাও করলে আমরা বসে যেতাম, গল্প করতাম। কখনো কালীমালের বেঞ্চিতে বসতাম, কখনো কোনো দোকানে যেয়ে বসতে আলোচনা হয়তো, কখনো কোনো মিটিং স্থলে এতে হরিপদ সাহিত্য মন্দিরের অনুষ্ঠান হলে আমার বাড়িতে এসে উনি কাজ পৌঁছে দেয়, বঙ্কিম তুমি যাও। আমি জানি না আমার প্রতি তার এত কেন অগাধ স্নেহ ছিল, স্নেহ দ্বারা উঠছিল প্রচন্ড দিনে। হয়তো উনি আমাকে ইয়ে করতে চেয়েছিলেন, মানে উৎসাহী করতে চেয়েছিলেন। আমার দুর্ভাগ্য আমি তার ইয়েতে আমি ইয়ে করে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিতে পারিনি। এটা হচ্ছে আমার জীবনের একটা মস্ত বড়, আজকের দিনে এখন আমি বুঝছি যে এটা আমার একটা মস্ত বড় মানে অপূর্ণতা দিয়ে গেল। আমি আমি নিজেই নিজেকে আমি বঞ্চিত করলাম। হয়তো আমি দিলীপদাকে, আমি দিলীপদার সাথে আরো 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 বেশি বেশি করে নিবিড় ভাবে মিশে যেতে পারতাম। উনি যেরকম ভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার দিকে, সেই দিক দিয়ে আমি নিজে আজ বঞ্চিত হলাম। ওর মতো আমোদে লোক, ওর মতো হাসি খুশি প্রাণ খোলা লোক, ওর মতো অনুসন্ধিৎসু লোক, ওর মতো সমস্ত মানে সর্ব বিষয়ের প্রতি তার যে একটা জানার কৌতূহল, এবং এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে উনি তো শিক্ষক ছিলেন। শিক্ষক করতে যেয়ে উনি শিক্ষক সংগঠন যে করেছিলেন, এবিটিএর একটা নেতৃত্ব, জেলা নেতৃত্ব ছিলেন। আমাদেরকে উৎসাহিত করে মিটিং নিয়ে গেছেন, আমাদেরকে মিটিং এ চিঠি উনি পৌঁছে দিলেন। অদ্ভুত একটা দেখলাম আর কি, যে কোনো দিক থেকে তার খামতি ছিল না। প্রতিটি ক্ষেত্রে তিনি একজন আমার কাছে একজন সাকসেসফুল ম্যান। অনেকে পুরুষ হতে পারে, উনি আমার কাছে পুরুষত্ব ব্যক্তি হিসেবে বাঁচতে হবে। চিরকাল আমার সত্তার আসনে প্রতিষ্ঠিত থাকবে। কালের নিয়মে সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকবে শুধু তার কাজ। আমরা তেমনি একজন মানুষকে হারালাম, সারা মানভূমবাসী হারালো শ্রদ্ধেয় দিলীপ গোস্বামী মহাশয়কে। আর তার নতুন লেখা প্রকাশিত হবে না, তাকে আর বই মেলার স্টলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডেকে ডেকে তার বইয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে বোঝানো আর দেখা যাবে না। সত্যি একজন ভালো মানুষকে হারালো আমাদের মানভূম। আবারও আমি ধন্যবাদ জানাবো আমাদের রূপসী বাংলা মিডিয়ার সমস্ত দর্শকদের। বঙ্কিমবাবু আরেকবার শ্রদ্ধা জানাই, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা আরো বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভালো মানুষের কথা শুনতে পাবেন।